হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। আজ চলে এসেছি মায়াপুর ভ্রমণ করতে। তো মায়াপুর ভ্রমণ করার জন্য কত খরচ, তোমরা কিভাবে কম খরচে রুম ভাড়া পাবে, কিভাবে একদিনে পুরো মায়াপুর নবদ্বীপ ঘুরবে, পুরো ভিডিওটা দেখতে থাকো কোনো রকম স্কিপ না করে। চলো বন্ধুরা, কিভাবে এলাম সমস্ত কিছু তোমাদেরকে গাইড করে দিই। তোমরা যদি কেউ শিয়ালদা থেকে ট্রেনে করে আসতে চাও তাহলে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগরে তোমাদেরকে নামতে হবে। শিয়ালদা থেকে কৃষ্ণনগরের টিকিট ভাড়া মাত্র 25 টাকা। আর তোমরা যদি কেউ হাওড়া থেকে আসতে চাও তাহলে হাওড়া টু নবদ্বীপ ধাম লোকাল রয়েছে, যার টিকিট ভাড়া মাত্র 25 টাকা। কৃষ্ণনগর স্টেশন থেকে নেমেই পাশে কিন্তু এরকম অটো অনেক দেখতে পাবে। অটোতে করে যেতে হবে তোমাদেরকে স্বরূপগঞ্জ ঘাট, যার দূরত্ব মাত্র 45 মিনিট, আর অটো ভাড়া মাত্র 30 টাকা। স্বরূপগঞ্জ থেকে লঞ্চে করে মাত্র 3 টাকা দিয়ে চলে আসতে হবে মায়াপুর ঘাটে। তারপর মায়াপুর ঘাট থেকে মাত্র 10 টাকা টোটো ভাড়া দিয়ে চলে আসতে হবে মায়াপুর মন্দিরে। আর তোমরা চাইলে তোমাদের গাড়ি নিয়েও আসতে পারো। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম, তো বারাসাত টু মায়াপুরের দূরত্ব 106 কিলোমিটার। একদিনে যদি তোমরা মায়াপুর নবদ্বীপ ধাম ঘুরতে চাও তাহলে কিন্তু তোমাদের সকাল সকাল চলে আসতে হবে। আমরা যখন চলে এসেছিলাম তখন বাজে ভোর 6টার মধ্যে কিন্তু আমরা মন্দিরে চলে এসেছিলাম। আর এখানে কিন্তু তখন কোনো দোকানপাট সেরকম খোলেও নি। আশেপাশে দেখতে পাচ্ছ অনেক গেস্ট হাউস আছে। তোমাদেরকে ঘুরে দেখাবো কি কি গেস্ট হাউস আছে, কত কমে তোমরা থাকতে পারবে সমস্ত কিছু। যেতে যেতেই কিন্তু এই দাদার দোকানটা চোখে পড়লো। এখানে কিন্তু অনেক গোপী ড্রেস আছে। নাম্বার, হ্যাঁ নাম্বারটা বলুন। 7044592967 কৃষ্ণ বস্ত্রালয় মায়াপুর। ফোন করে অর্ডার করলে পাওয়া যাবে? হ্যাঁ, অর্ডার করলে সব পাওয়া যাবে। ডেলিভারি চার্জ আর কুরিয়ার চার্জটা যেটা লাগে ওটা লাগে, এটা তোমার 80 টাকা সামথিং এরকম লাগে। তারপরে যা তোমার অনলাইনে টাকা পেমেন্ট হবে, আপনার বাড়িতে আপনার ফোন করে ক্যাশ অন ডেলিভারি। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই দাদার দোকান থেকে এসে কিনতেও পারো, আর যারা কিনা অর্ডার করতে চাও অনলাইনে অর্ডারও করতে পারো। ওপরে এই হলুদ কালারের গোপী ড্রেসটা আমি নিলাম এই দাদার দোকান থেকে, বেশ ভালো পছন্দ হলো। এখন চলে যাব মায়াপুর মন্দিরের দিকে, যেখান থেকে কিনা আমরা ভোগের জন্য আগে থেকে টিকিট কেটে নেব। তোমরা যদি এখানে এসে মায়াপুরের ভোগের প্রসাদ খেতে চাও তাহলে কিন্তু সবার প্রথমে তোমাদেরকে এখানে এসে কিন্তু তোমাদের ভোগের জন্য টিকিট কেটে নিতে হবে। গদা ভবনে যদি তোমরা ভোগ খেতে চাও তাহলে তোমাদের পার হেড টিকিট পড়বে 80 টাকা। যদি নামহট্ট ভবনে খেতে চাও তাহলে পার হেড পড়বে 40 টাকা। আর যদি গীতা ভবনে খেতে চাও তাহলে পার হেড টিকিট প্রাইস পড়বে ভোগের 50 টাকা। সকাল 10টার মধ্যে তোমরা ভোগের টিকিট কাটার পরে তারপর বেরিয়ে পড়তে পারো নবদ্বীপ ভ্রমণ করার জন্য। 10টা থেকে দুপুর 12টা অবধি তোমরা পুরো নবদ্বীপটা ঘুরে নিতে পারো। তারপর 12:30 1টার মধ্যে চলে আসতে হবে ভোগের প্রসাদ খাওয়ার জন্য। তো বন্ধুরা, নবদ্বীপের ভিডিওটা দেব নেক্সট ব্লগে, দেখে নিও নবদ্বীপে কি কি জায়গা রয়েছে, কিভাবে গেলাম সমস্ত কিছু থাকবো ওই ভিডিওটাই। এখন আমি দেখিয়ে দেবো তোমরা যারা মায়াপুরে এসে 2-3 দিনের জন্য ঘুরতে চাও তাদের জন্য কম খরচে রুম ভাড়া। প্রথমে চলে এলাম হোটেল শুভমে। এখানে শুরু করছি নন এসি রুম থেকে। এখানে 3 জনের ভালো মতো থাকার ব্যবস্থা রয়েছে, রয়েছে টি টেবিল, আর রয়েছে একটা সিলিং ফ্যান, আর এপাশে রয়েছে ওয়াশরুম, আর এপাশে রয়েছে ছোট্ট একটা আয়না, উপরে হ্যাঙ্গার। এই রুমটার প্রাইস হচ্ছে মাত্র 500 টাকা। অফ সিজনে এলে এর ভাড়া কিন্তু আরও কমে যায়। ওয়াশরুমটা দেখতে পাচ্ছ বেশ ভালোই পরিষ্কার। এরপর চলে এলাম যোগমায়া যাত্রী নিবাসে।
যেখানে 4 জনের মতো থাকার একটা বড় বেড রয়েছে। ওপরে রয়েছে সিলিং ফ্যান, ছোট্ট একটা টিভি রয়েছে, এপাশে চার্জ দেওয়ার জন্য প্লাগ, আর এপাশে রয়েছে টি টেবিল। আর জানলাটা দেখে কিন্তু একদম রাস্তা দেখতে পাচ্ছ, পাশেই কিন্তু গঙ্গা। আর তোমরা যদি এই রুমটা এসি নিতে চাও তাহলে রুমটার ভাড়া পড়বে মাত্র 1500 টাকা। আর যদি তোমরা রুমটা নন এসি নিতে চাও তাহলে ভাড়া পড়বে মাত্র 1000 টাকা। ওয়াশরুমটা দেখে নাও, ওয়াশরুমটা ঠিক এরকম রয়েছে। এপাশে রয়েছে গিজার। আর যেই হোটেলগুলো তোমাদেরকে দেখাচ্ছি সবই কিন্তু মন্দিরের পাশেই রয়েছে। হোটেলের কন্ট্যাক্ট নাম্বারগুলো নিচেই দেওয়া রয়েছে, তোমরা চাইলে কল করে জেনে নিতে পারো। পাশেই কিন্তু ওনাদের আরও একটা রুম। এই রুমটা কিন্তু 3 জন থাকার মতো ভালো স্পেস রয়েছে, এসি নন এসি দুটোই তোমরা নিতে পারবে। ওয়াশরুমটা ভেতরে দেখে নাও। রুমটার ভাড়া হচ্ছে 1500 টাকা। তারপর চলে এলাম জগন্নাথ গেস্ট হাউস। তো চলো, এই রুমটা দেখতে পাচ্ছ, রুমটার ভাড়া হচ্ছে মাত্র 800 টাকা। এরকম 1000-1200 টাকার মধ্যে ভালো ভালো রুম তোমরা পেয়ে যাবে। তারপর চলে এলাম গদা ভবনের দিকে ভোগ খাওয়ার জন্য। দুপুর 1টা থেকে 2:30 অবধি কিন্তু ভোগ খাওয়ানো হয়, তো সেই জন্যই চলে এলাম গদা ভবনে ভোগ খাওয়ার জন্য। এপাশে কিন্তু গদা ভবনে তোমরা থাকতেও পারো। তো এই রিসর্টে থাকার জন্য আগে থেকে কিন্তু তোমাদের অনলাইনে বুকিং করে নিতে হবে। চলো ভেতরে প্রবেশ করে তোমাদেরকে দেখিয়ে দিই। এই ভেতরে প্রবেশ করে কিন্তু পাশে জুতো রাখার জায়গা রয়েছে, যেখানে কিন্তু তোমাদের জুতো তারপর প্রবেশ করতে হবে। সামনে থেকে এসে কিন্তু ঠিক এই রাস্তা দিয়ে কিন্তু তোমাদেরকে ভেতরে প্রবেশ করতে হবে। তোমরা যদি এখানে কেউ থাকতে চাও তাহলে কিন্তু দুপুরে এবং রাতে দুবারই তোমরা এখানে ভোগ খেতে পারো। খাওয়ার জন্য সামনেই কিন্তু এরকম বেসিন দেখতে পারবে। এখান থেকে কিন্তু তোমরা আগে হাত ধুয়ে তারপর ভেতরে প্রবেশ করতে পারবে। ভেতরে ঢুকতে কিন্তু বসার জন্য অনেক জায়গা তোমরা দেখতে পাবে। চাইলে তোমরা এরকম টেবিলে বসেও খেতে পারো, চাইলে তোমরা ওখানে নিচে বসেও খেতে পারো। বসার জন্য কিন্তু এখানে বেশ প্রচুর জায়গা রয়েছে, দেখতেই পাচ্ছ। যেহেতু অফ সিজনে এসছি সেই জন্য কিন্তু অতটাও ভিড় নেই, দেখতে পাচ্ছ। সিজনে এলে এখানে কিন্তু প্রচুর ভিড় হয়। ভোগের প্রসাদ নেওয়ার জন্য এরকম কিন্তু একটু লাইনে দাঁড়াতেই হবে। পরপর তোমাকে দিবে থালা, ভাত, তরকারি, রুটি, সমস্ত কিছু পরপর তোমাকে দিয়ে দেবে। তোমাকে প্লেটে করে নিয়ে এখানে অনেক জায়গা আছে, সেখানে গিয়ে বসে শান্তিতে খেতে পারবে। তো ভোগে কি কি ছিল সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। ছিল ভাত, ডাল, রুটি, একটা আলুর চপ, ছিল পাঁচমিশালি তরকারি, আর ছিল পনির আলু ছোলা দিয়ে একটা তরকারি, পায়েস, আর ছিল জল। এখানে খাবার কিন্তু খুবই সুন্দর। তো তোমরা যারা মায়াপুরে আসছো একবার কিন্তু ভোগের প্রসাদ খেয়ে দেখতেই পারো। খাওয়ার পর থালা নিয়ে কিন্তু সামনেই এগিয়ে যাবে, সামনেই কিন্তু বেসিন এবং রাখার জায়গা আছে। খেয়ে আমরা বেরিয়ে পড়লাম, দেখতেই পাচ্ছ আশেপাশে মায়াপুরের আউটসাইডগুলো ঘোরার জন্য। তোমরা যদি কেউ একদিনের জন্য এসে থাকো গাছের এই পাশে কিন্তু বসে রেস্ট নিতে পারো। এরপর বেরিয়ে পড়ব মায়াপুরের আউটসাইড দর্শন করার জন্য। মায়াপুরের আউটসাইড দর্শন করার জন্য এখানে তোমাদের টোটো বুক করে নিতে হবে, যার ভাড়া পড়বে মাত্র 300 টাকা। সবার প্রথমে চলে এলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনে। চলো ভেতরে প্রবেশ করে তোমাদেরকে দেখিয়ে দিই।
ভেতরে ঢুকতে কিন্তু সাধু বাবা বসে আছে। দূর থেকে দেখে মনে হচ্ছিল সত্যিই মনে হয় একজন সাধু বাবা বসে আছে, কিন্তু নয়, এটা কিন্তু ওনার মূর্তি। উল্টো দিকে রয়েছে শ্রীকৃষ্ণ, জগন্নাথ দেব। মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। মন্দিরের উল্টো দিকে সাধু বাবা দেখতে পাচ্ছ। দূর থেকে দেখে কিন্তু মনে হচ্ছে সত্যিকারের আসল সাধু বাবা উনি বসে মালা জপ করছেন, কিন্তু নয়, ওটা ওনার মূর্তি। দুর্গা মন্দির, কালী মন্দির যাবে তো সামনে, সামনে শিব কাছে যাবে, গুরুদেব কাছে যাবে, সাষ্টাঙ্গ দণ্ডবত করবে। কিন্তু বিষ্ণু মন্দিরে দেখি ডান দিকে দেখি যাবে, দেখবে প্রায় মন্দির যাবে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। জন্মস্থানগুলো কোথায়? মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর জন্ম, সেই যুগেরও মায়াপুরে আসছে ভগবানকে দর্শন করে। মহাপ্রভুর জন্মস্থান বুঝতে পারছেন, এখান থেকে 1.5 কিলোমিটার হবে লিমায় জন্মস্থান বলে। এরপর চলে এলাম শিবসভা ও গৌরাঙ্গ শ্রী গোস্বামীর গৌরী মঠ। সবার উপরেই দেখতে পেয়েছ ভোলানাথের মূর্তি। তারপর মন্দিরে আমি প্রবেশ করে গেলাম। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা এলাও ছিল না, পরবর্তী মন্দিরের দিকে এগিয়ে এলাম। তারপর চলে এলাম সরস্বত গৌরীর শ্রমণ আশ্রমে, যেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। বাইরেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভেতরে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই। ভেতরের মন্দিরগুলো কিন্তু বেশ সুন্দর, তোমাদেরকে যদি দেখাতে পারতাম আরও ভালো লাগতো। কি করা যাবে, তোমরা এলে কিন্তু অবশ্যই মন্দিরগুলো দর্শন করো। তারপর চলে এলাম পরবর্তী মন্দিরের দিকে। এখানে মন্দিরগুলো পরপর রয়েছে, দেখতেই পাচ্ছ। চলে এলাম ভগবান চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু এই সাধু বাবা বই বিক্রি করছিলেন, তো সেটাই আমাকে আর কি বলছিল বই কেনার জন্য। সামনেই কিন্তু মন্দিরে প্রবেশ করে দেখতে পেলাম এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তাও দূর থেকে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ভেতরটা কিন্তু খুবই সুন্দর। এপাশে আরও জায়গা আছে দর্শন করার, যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তাই করতে পারলাম না। এখন চলে যাচ্ছি পরবর্তী মন্দিরের দিকে। আর এখানে মন্দিরগুলো কিন্তু সব কাছে কাছেই। এবার চলে এলাম শ্রী শিবাসঙ্গনের দিকে, বাট ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই জন্য আর কি তোমাদের দেখাতে পারলাম না। এই সাইডে দেখতে পাচ্ছ তুলসী মঞ্চ রয়েছে, আর এই পাশে কিন্তু সাধুদের সমাধি রয়েছে। আশেপাশে কয়েকটা মন্দির দেখেই ইস্কনের মঠের দিকে আমরা এগিয়ে গেলাম। চলো ভেতরে মঠটা তোমাদেরকে ঘুরে দেখাই। এখানেও কিন্তু অনেক গোপী ড্রেস আছে, তোমরা চাইলে ভেতর থেকেও কিন্তু ড্রেস কিনে পরে নিতে পারো। তোমরা যারা 2 দিন স্টে করে পুরো মায়াপুর ভ্রমণ করছো, তারা কিন্তু আশেপাশে আরও অনেক মন্দির আছে, সেইগুলো দর্শন করতেই পারো। আমাদের হাতে এই একটা দিনেরই সময়, তো সেই জন্য মায়াপুর নবদ্বীপ একদিনে আমরা ঘুরে নিলাম। ভেতরে দেখতে পাচ্ছ মঠটা কিন্তু দারুণ সুন্দর, এখানে এসে কিন্তু তোমরা বসতেও পারো। চলো এবারে ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাই।
মায়াপুর কিন্তু আগের মতো নেই, পুরোটাই যেন চেঞ্জ হয়ে গেছে। তোমরা যারা 5-7 বছর আগে এসছো তারা যদি এখন আসো তাহলে কিন্তু চিনতেই পারবে না, অনেকটা বদলে গেছে এই মায়াপুর। খুবই সুন্দরভাবে মায়াপুরটাকে সাজানো হয়েছে। সামনেই দেখো কি সুন্দর ঝর্ণার জল দিয়ে ডেকোরেশন করেছে, জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। বিকেলের দিকে এখানে এসে কিন্তু বসাই যায়, আমার তো ভীষণ ভালো লেগেছে। চলো এই সাইডটা তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিই। ইস্কনের মন্দিরে প্রবেশ করার জন্য এখানে কিন্তু জুতো আর ফোন জমা রাখতে হয়। ফোন নিয়ে কিন্তু ভেতরে ঢোকা কোনো রকম অ্যালাউ নেই, তো সেই জন্যই ফোন আর জুতো এখানে জমা রাখতে এলাম। আর জমা রাখার জন্য 5 টাকা করে নেয়। তো এটা হয় বিকেল 7টার দিকে নামগান হয়, প্রভুর নামগান হয়, তো এটা দেখতে বেশ ভালোই লাগে। তোমরা যারা আসবে তারা কিন্তু নামগানটা অবশ্যই দেখবে। মন্দিরের ভেতরে ক্যামেরা যদি অ্যালাউ থাকতো তোমাদেরকে দেখাতেই পারতাম, বেশ সুন্দর ঠাকুরের নামগান হয়। তো এখন বাজে 7:30 আর এখন আমি বেরিয়ে পড়বো বাড়ির দিকে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার মতো এরকম একদিনে তোমরা পুরো মায়াপুর নবদ্বীপ ঘুরে নিতে পারো। তো চলো বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। এখনের মতো টাটা, আর সবাইকে জানাই হরে কৃষ্ণ।